ডক্টর মিজানুর রহমান আজহারি ৩টা মাহফিল করছে, প্রথম ২টা মাহফিল ঠিকঠাক মতো হয়েছে, কিন্তু তৃতীয় নম্বর মাহফিলে কেন বাধা প্রদান করলো এবং কারা বাধা প্রদান করলো? কেন ডক্টর মিজানুর রহমান আজহারি সিলেটবাসীর জন্য বদদোয়া করলেন? প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনাদের জানতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি নিজেই বলছে এখানে কি চলতেছে আমি বুঝতে পারছি। প্রিয় দর্শক, প্রথম ২টা মাহফিল ঠিকঠাক মতো হয়েছে, আপনারা সকলে জানেন। পেকুয়ার মাহফিলটা প্রথম হয়েছে, তারপরে যশোরের মাহফিলটা ঠিকঠাক মতো হয়েছে, আকিজ গ্রুপের মাহফিল। এবং ৩ নম্বর মাহফিলে এসে কেন এরকম ঘটনা ঘটল? একদম ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মুখে বসে থাকা শ্রোতারা কেন মাহফিলটা বন্ধ করে দিল? কেন ডক্টর মিজানুর রহমান আজহারি তার মূল্যবান বক্তব্য রেখেই মোনাজাত করে দিল? প্রিয় দর্শক, তাহলে কি ডক্টর মিজানুর রহমান আজহারির জনস্রোত কমে যাচ্ছে? তাকে ভালোবাসা মানুষ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, নাকি আসল কোনো রহস্য রয়েছে? আসুন বিস্তারিত আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রিয় দর্শক, দেখুন ডক্টর মিজানুর রহমান আজহারি কি বলছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। এখন আপনাদেরকে একটু বিস্তারিত বলি, তাহলে আপনারা সবকিছু খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। যে পরিস্থিতি হচ্ছে, এরকম পরিস্থিতি যদি ঘটতে থাকে তাহলে হয়তো আর ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল করবে না। প্রিয় দর্শক, প্রথম মাহফিল গেল, দ্বিতীয় মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছিল। এক দল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে বা রেডি হচ্ছে। আর এই কথাটা বলার কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়, বিএনপি পাড়ার নেতাদের মাথা গরম। এবং গতকাল তার আগের দিনকার মাহফিলে, অর্থাৎ সিলেটের মাহফিলে কিন্তু মিজানুর রহমান আজহারি সেই কথাটার ব্যাখ্যাও দিয়েছে যে আমি কোনো দলের নাম বলিনি, তাহলে কেন তারা আমার এই কথাটা নিজেদের গায়ের সঙ্গে মেখে নিল বা গায়ের সাথে ল্যাটকায়া নিল? এখন কথা হলো প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারির মাহফিল যা ভণ্ডুল করে দিল, সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, কারা হতে পারে বলেন তো? কারা হতে পারে? আর এভাবে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলে এইরকমভাবে যদি নষ্ট করার চিন্তা ভাবনা করে, আপনার কি মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি ফকিন্নির বাচ্চা, সে মাহফিল করে টাকা নিয়ে ওইটাতে তার সংসার চলে? এটা মনে করেন সে মাহফিল করা বন্ধ করে দেবে? ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন দেশে 5 বছর পর চলে আসার পরেই, 5 বছর পর যখন দেশে পাড়া দিয়েছে, তখন তার 15,000 মাহফিল প্রোগ্রাম এসেছে। তার মধ্য থেকে বাছাইকৃত 90টা মাহফিল নিয়েছে এবং মাত্র 3 নম্বর মাহফিলে এই ঘটনা ঘটলো। কই প্রথম 2টা মাহফিলে ঘটলো না? কারণ প্রথম 2টা মাহফিলে ওরকম কিছু হওয়ার সম্ভাবনাই নেই, কারণ কারোর বিরুদ্ধে তো সমালোচনা করেনি। এখন এতদিন যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো ডক্টর মিজানুর রহমান আজহারি, তখন দেখা যাচ্ছে জামাত এবং বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কোলে নিয়ে বাহবা দিত। যখন আওয়ামী লীগ দেশ থেকে চলে গেল, আর একটা বক্তব্য দিল মিজানুর রহমান আজহারি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তখন এই কথাটা সরাসরি বিএনপি নিজের দলের মধ্যে নিয়ে নিয়েছে এবং মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে লেগে পড়েছে, একের পর এক বিষোদ্গার করে গেছে। এবং কি মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে সকল আলেম ওলামাদেরকে কিন্তু বিএনপি টপ লেভেলের নেতাগুলোও ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছে। বুঝছেন ঘটনা? তো এখন প্রথম 2টা মাহফিলে বাধা প্রদান হলো না, 3 নম্বর মাহফিলে কেন বাধা প্রদান হলো? এবার আপনারা বুঝে নেন। আমি আবার মনে করেন না যে কোনো দলকে টার্গেট করে বলতেছি। আমি কি কোনো দলের নাম বলছি? ভাই, আমি যেটা চাই, সাধারণ জনতা যেটা চায় আমিও সেটাই চাই। আমরা কি চাই? সাধারণ জনতা দেশে এমন একটা রাজনৈতিক দল ক্ষমতা হাতে পাক, যেই রাজনৈতিক দল ক্ষমতা হাতে পাওয়ার কারণে আমাদের দেশে সুদ, ঘুষ, রাহাজানি, খুন, ঘুম, সাদাবাজি কিচ্ছু হবে না। আমাদের মা বোনদের রাস্তায় চলাফেরা করবে, কোনো রকমের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া যাবে না। কোনো মেয়ে, কোনো বোন, কোনো শিশু বাচ্চা ধর্ষিত হবে না। এইরকম একটা সরকার গঠন আমরা বাংলাদেশে চাই। তাতে কি হলো আমাদের ওইটা দেখার বিষয় না। জামাত হলো, হেফাজতে ইসলাম হলো, চরমনাই হলো, নাকি বিএনপি হলো, সেটা পরের বিষয়। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, চালাতে হবে, এরকম একটা দল আমরা চাই। সবই তো দেখা হলো। এখন কে আসবে? আপনারা কাকে চান? একটু কমেন্ট বক্সে জানান। আপনারা কি জামাত ইসলামকে চান, ডক্টর শফিকুর রহমানকে, নাকি হেফাজতে ইসলামকে চান, মামুনুল হককে, নাকি চরমনাইকে চান, ফয়জুল হক সাহেবকে? কাকে চান? ফয়জুল করিম সাহেবকে? একটু আপনারা কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন। জানি অনেক মানুষ আমার বিরুদ্ধেও এই ভিডিওর পিছনে লেগে যাবেন, কারণ মিজানুর রহমান আজহারিকে নিয়ে ভিডিও করার কারণে আমি ভাই যত গালি খেয়েছি, একজন আলেমের পক্ষে কথা বলার কারণে আমি চিন্তা করে পাইতেছি না যে ঘটনা কি। মিজানুর রহমান আজহারি একজন আলেম মানুষ, তার পক্ষে কথা বলার কারণে এত গালি খাইলাম। যাক, কপাল ভালো, একজন আলেমের পক্ষে কথা বলার কারণে গালি খাইছি, কোনো জালেমের পক্ষে কথা বলার কারণে গালি খাইনি। গালি দিয়ে যান, আমার জীবনে অনেক গুনাহ করছি, সেগুলো ট্রান্সফার করে আপনাদের আমলনামায় নিয়ে যান। ভিডিওটা শেয়ার করে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশেষে বিএনপি নেতাদের আবারও লাড়া দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন
যশোরের একটা মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারী একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল এবং এরপর থেকেই কিন্তু বিএনপি নেতারা একের পর এক ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা করে এবং কি তাকে ধর্ম ব্যবসায়ী বলেও আখ্যায়িত করে। তারপরে গতকাল রাত্রের মাহফিল, সিলেটের মাহফিল থেকে সরাসরি ডক্টর মিজানুর রহমান আজহারী আবারও নাড়া দিয়েছে বিএনপি নেতাদের, সরাসরি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন কি বলেছে সে, সব কিছু জানতে পারবেন। আর পারলে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আমার বক্তব্য রাজনীতিবিদরা গায়ে মাখলেন কেন, প্রশ্ন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আমার বক্তব্য রাজনীতিবিদরা গায়ে মাখলেন কেন, নিজেদের উপর নিলেন কেন, এটা জনবিভ্রেত। রাজনীতিবিদ বন্ধুরা যদি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে, আমরা এটা চাই না। শনিবার 11 জানুয়ারি রাতে সিলেটে এমসি কলেজ মাঠে তানজুমানে খেদমতে কোরআন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে তিনি একথা বলেন। মিজানুর রহমান আজহারী বলেন, আমরা একটি সুন্দর সময়ে অবতীর্ণ, নতুন ভোরের বাংলাদেশ বাস করছি। এখনই আমাদের শুধরে নেওয়ার সময়। রাজনীতিবিদদের শপথ নিতে হবে, আমরা আর চাঁদাবাজি করব না, দখলবাজি করব না, দুর্নীতি করব না, টেন্ডারবাজি করব না। নতুন প্রজন্মের একটা অংশ রাজনীতি করতে চায় না। কেন করতে চায় না এটা আমাদের বুঝতে হবে, এর দায় আমাদের। তিনি বলেন, যশোরের একটা অনুষ্ঠানে বলেছিলাম একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি কোনো দলের নাম বলিনি, কথাটি আমি জেনারেলি বলেছিলাম। কোনো দল কোনো কথা বলল না। বাংলাদেশে 48টি নিবন্ধিত দল আছে। কোনো দলের নাম উল্লেখ না করে এই জনপ্রিয় বক্তা বলেন, আপনারা গায়ে মাখলেন কেন, নিজেদের উপর নিলেন কেন, এটা অনভিপ্রেত। রাজনীতিবিদ বন্ধুরা যদি ক্ষুব্ধ প্রক্রিয়া ব্যক্ত করেন তাহলে জনগণের কাছে খারাপ মেসেজ যাবে, আমরা এটা চাই না। আজহারী বলেন, এক্সাস্টিং রাজনীতি আমরা চাই না, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে, আমাদের শুধরে নেওয়া এখনই সময়, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে, কাদা ছোড়াছড়ির সময় এখন না। তিনি বলেন, আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, আমি একজন নাগরিক, আমি আমার সমস্যার কথা বলতেই পারি। আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, নিজের মতামত ব্যক্ত করলে আপনারা যদি বলেন পারলে দল করেন, দেখি কতটুকু পারেন। এটা কি হলো? বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ, মুগ্ধ, তাদের রক্তদান বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, এ অনুষ্ঠান সফল করতে অনেক যুবক কাজ করছে, সিলেটের সমন্বয়করা অনেক স্মার্ট, তারা দেশের সম্পদ। 24শে ছাত্র আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিলেন তারাই আগামীর বাংলাদেশ, তাদের হাতেই নিরাপদ লাল সবুজের বাংলাদেশ। আমরা যেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা। তিনি বলেন, তানজুমানে খেদমতে কোরআন সিলেট অঞ্চলের জন্য একটি নিয়ামত। এই সংগঠনটির সাথে শহীদ আল্লামা সাইদী রহমতুল্লাহ স্মৃতি জড়িত রয়েছে। সংগঠনটি শুধু দিনের দাওয়াতের কাজ করে না, সামাজিক অঙ্গনে বিশাল ভূমিকা রেখে আসছে। মাহফিলে তিনি আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলী, আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলী, শায়েক কৌরিয়া রহমতুল্লাহ আলী সহ সিলেটের প্রবীণ আলেমদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর কথার সাথে আপনারা একমত কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন, দ্বিমত হলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। এক সময় ছিল মিজানুর রহমান আজহারী যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তখন দেখা যেত মিজানুর রহমান আজহারীর পাশে ছিল অনেক লোক, আর এখন দেখা যাচ্ছে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একদল নিজেদের গায়ে মেখে তাকে শত্রু মনে করছে। প্রিয় দর্শক, এটাই কি রাজনীতি? এটাই কি তাহলে রাজনীতি? আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের পেজ নাসির অফিসিয়ালের নতুন হলে ফলো করুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রসিকিউশনের হাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই আগস্টের গণহত্যার বিষয়টি নিয়ে অবশেষে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ একটা কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছে। অবশেষে সেই কল রেকর্ডের মধ্যে কি কি রয়েছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। আর সবাইকে বলবো আজকের এই নিউজটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, আর মতামত তো অবশ্যই জানাবে, তবে আগেই জানানোর দরকার নেই, আগে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন। জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ। একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, যে আসলে কিসের কল রেকর্ড পেয়েছে। আবার একটু বলি আপনাদের, সোমবার 13 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। আপনারা সকলে জানেন, হাসিনা ক্ষমতায় থাকাকালীন আলেম ওলামা সহ বিএনপির নেতাদের, জামাত নেতাদের গুম করেছে এবং কি গুম করা অবস্থায় অনেককে হত্যা করেছে, অনেককে আয়নাঘরে রেখে দিয়েছিল, অনেকেই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির একজন টপ লেভেলের নেতা ইলিয়াস, তিনি কিন্তু এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সবাই বলছে সে আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে বা হত্যা করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, অবশেষে প্রসিকিউশন তানভীর হাসান জোহা ও বিএম সুলতান মাহমুদ জানিয়েছেন যে তার তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রসিকিউটররা জানিয়েছেন গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। বুঝেছেন ঘটনা? যে সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিল হাসিনা এবং হাসিনার এমপি মন্ত্রীরা, সব কিছুই গায়েব করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, হ্যাঁ, এবং বিশাল আয়োজন করেছিল। এদিকে এসব কল রেকর্ড ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708 জন। এর সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জুলাই আগস্টের গণহত্যা হাসিনা সরকার যে করেছিল, শিক্ষার্থীরা বা সাধারণ আমজনতা সহ আলেম ওলামা মাদ্রাসার শিক্ষার্থীরা যারা মারা গিয়েছিল, তারা কি আসলে 708 জন নাকি বেশি? আমরা তো জেনেছিলাম যে কয়েক হাজার হবে। এখন আপনাদের মতামতকে সেটা কমেন্ট বক্সে জানান, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তবে আমরা অচিরেই এর মূল তদন্ত চাই এবং আসলে কিভাবে কি করেছে কল রেকর্ডের বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা জানতে চাই অবশ্যই। হ্যাঁ, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজে নতুন হলে ফলো করবেন, যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা। প্রিয় দর্শক, জানি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অনেকেই ধমকে গেছেন, কারণ খালেদা জিয়া রয়েছে কোথায়? বর্তমানে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য গেছে। বর্তমানে উনি মোটামুটি সুস্থ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিউজে জানা গেছে বেগম খালেদা জিয়া এখন ঠিকঠাক মতো টুকটাক করে হাঁটতে পারছে একা একাই। তো যাই হোক, আসলে বিষ প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। চলুন একটু মূল নিউজে চলে যাই। শেখ হাসিনা বিষ প্রয়োগে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল, কিভাবে? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। শেখ হাসিনা বিষ প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। সোমবার 13 জানুয়ারি বিকেলে নোয়াখালীর চাটখালীতে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মামুনুর রশিদ মামুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থেকে বের হওয়ার পর থেকে রাজনৈতিক কার্যক্রম প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি। কারণ ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়ার শরীরে ওষুধের পরিবর্তে বিষ স্লো প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিল। আজকে হাসিনা বাংলাদেশে নাই। মহান আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মানে আছেন। হাসিনা ক্ষমতায় থেকে সারা দেশে গডফাদার তৈরি করেছিল। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি বাঙালির অন্যান্য মেজরদের মতোই একজন ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের জন্য বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি উপহার দিয়েছিলেন। ক্ষমতায় বসে আওয়ামী লীগ রাষ্ট্রকে তছনছ করেছে। সেজন্য রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেন। চাটখালী পৌরসভায় ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রতির জন্য উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখালী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নূর নবী। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা জানতে পেরেছেন যে আসলে কি বিষয়টি নিয়ে উনি আসলে এই কথাটি বললেন। মূলত শেখ হাসিনা বিষ প্রয়োগ করে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া আমাদের এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবেক ডিএমপির কমিশনার প্রধান হারুন আর রশিদকে হয়তো আপনারা অনেকেই ভুলে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভাতের হোটেল খ্যাত নামক হারুন আর রশিদ ভোলার কথা তো নয়, তাই না? অবশেষে এই সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, যদিও এই হারুন সাহেব কোথায় রয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। হ্যাঁ, দেশেই কিন্তু ছিল, কিন্তু দেশে আছে নাকি দেশ থেকে পালিয়ে গিয়েছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। তবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। তো চলুন আর কথা না বাড়াই, তাহলে একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। এক ভুক্তভোগী নারীর সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, একটি মামলায় তার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করেছেন হারুন। টাকা দিতে না পারায় মামলায় চার্জশিটে তার পরিবারের সদস্যদের নাম দেওয়া হয়। সোমবার ১৩ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটের DRU সাগর রুনি মিলায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদাউস নামের ওই নারী এই অভিযোগ করেন। তিনি জানান, তার স্বামী মৃত হাসান আহমেদ ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রত্যেক সূত্রে তিনি একজন জুট মিলস ব্যবসায়ী ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, ২০২০ সালে ব্রেইন স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তার স্বামী। সে সময়ে তার দেবর কবির আহমেদ ও মুসা এবং তাদের কর্মচারী বিদ্যুৎ ঘোষ বিভিন্ন অজুহাতে কোম্পানির বিভিন্ন ডকুমেন্ট অন্যত্র সরাতে শুরু করেন। তার স্বামীকে কৌশলে কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। এ অবস্থা বুঝতে পেরে তার স্বামী তার প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন এবং শুভাকাঙ্ক্ষীদের সহায়তা কামনা করেন। তিনি বিষয়টি নিয়ে রাজধানীর মতিঝিল থানায় জিডিও করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২২ সালের ২৪শে জানুয়ারি তার স্বামী মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর অভিযুক্তরা পরিবারের ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন। এ মামলায় পল্টন থানা পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলে আদালত তা আবার তদন্তের ভার দেয় ডিবিকে। জান্নাতুল ফেরদাউস দাবি করেন, ডিবি প্রধান হারুন আর রশিদ তাকে ডেকে নিয়ে ২ কোটি টাকা চাঁদা চান। দেখেছেন অবস্থা? হালার বোহালাই এমনি কি দেশ বিদেশে, দেশের মধ্যে বিদেশে রিসোর্ট গড়ে তুলছে। অন্যথায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলেও জানান। টাকা দিতে না পারায় এবং প্রভাবিত হয়ে এ মামলার চার্জশিট দেয় ডিবি। পরে আত্মসমর্পণ করে জামিন নেন তারা। মামলাটি এখন শুনানির জন্য ধার্য রয়েছে। তিনি বলেন, আমরা ডিসচার্জ আবেদন করেছি, এর উপর শুনানি হবে। আমরা ন্যায় বিচার পাব বলে আশা করছি। তার স্বামীর বেতনভুক্ত কর্মচারী, বেইলি রোডে কয়েক কোটি টাকার ফ্ল্যাটসহ বিপুল অর্থের মালিক। এসবই তার স্বামীর অসুস্থতার সুযোগে আত্মসাৎ করা অর্থ বলে দাবি করেন ওই নারী। এছাড়া দেবররা
তার স্বামীর মৃত্যুর পর তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছেন। তিনি বলেন, আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দেবরো কর্মচারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় 2024 সালের 3 জুলাই মামলা করি। মামলার আসামি গ্রেপ্তারের পর আমাদের বাদী জিম্মায় জামিন নেওয়া হয়। জামিনের শর্ত ছিল যে আইন অনুযায়ী তার স্বামীর সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু তা তারা প্রতিপালন না করে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বেশ একটি SMS-ও সংবাদকর্মীদের সেখানে দেখান ভুক্তভোগী ওই নারী। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পরিবার ও সম্পত্তির নিরাপত্তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আর্তনাদ জানান ভুক্তভোগী ওই নারী। তার শিশু সন্তান, 90 বছরের বৃদ্ধ মা সহ পরিস্থিতির শিকার ব্যক্তিরা। তো যাই হোক প্রিয় দর্শক, বিষয়টি আসলে একটা কেমন যেন সিনেমার মতো হয়ে গেল, তাই না? তো ডিবি হারুন আঙ্কেল দেখতে মনে হতো একদম অজগবি আলাইহিস সালাম, হ্যাঁ, দেখে তার চেহারাটা দেখে মনে হতে, কিন্তু আসলে শয়তানের বিসি পোড়ায় খাইছে যে সে দেখতে ভালো মনে হলেও বুঝতেই পারছেন যে সে কোন ধরনের লোক ছিল। তো যাই হোক প্রিয় দর্শক, তিনি আটক হয় না, এজন্যই বাঙালিরা জাতিরা অনেক দুঃখ প্রকাশ করে। তাকে আসলে ধরে নিয়ে এসে তার বিচিটাও গলিয়ে দেওয়া দরকার। তো আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করেন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।